সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের বায়োলজির ফার্স্ট পেপারের বা উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন। আমরা মনে হয় সবাই কোষ বিভাজন এই নামটা এবং এই চ্যাপ্টারের সাথে আসলে পরিচিত, কারণ ছোট ক্লাস থেকে ক্লাস 8, 9, 10 আমরা আসলে কোষ বিভাজন সম্পর্কে পড়ে আসছি। ইন্টারমিডিয়েটও একই নামে এই চ্যাপ্টারটা আছে, তবে এইখানে কিছু আগের চাইতে ডিটেলড আলোচনা আছে, দু একটা আবার নতুন জিনিস নিয়ে আলোচনা আছে। এই চ্যাপ্টারটা সাইজে বা এই চ্যাপ্টারের টপিক তুলনামূলক উদ্ভিদ বিজ্ঞানের অন্যান্য চ্যাপ্টারের চাইতে সবচেয়ে ছোট চ্যাপ্টার বলা যায়। উদ্ভিদ বিজ্ঞানের আমাদের সিলেবাসের সবচেয়ে ছোট চ্যাপ্টার, তবে ছোট চ্যাপ্টার হলেও হওয়ার সাথে সাথে এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কি, যে চ্যাপ্টারটা ছোট, অল্প কিছু টপিক, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছরই তোমার হচ্ছে যে একাডেমিক যে কোনো পরীক্ষায়, সেটা ইয়ার ফাইনাল পরীক্ষা হোক, টার্ম পরীক্ষা হোক, কিংবা ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ইন্টারমিডিয়েট রিটেন পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তুলনামূলক এই চ্যাপ্টারের চাইতে অনেক অনেক বড় চ্যাপ্টার, যেটা এই চ্যাপ্টারের চাইতে অনেক বেশি তোমাকে পরিশ্রম করা লাগবে, সেখান থেকে হয়তো এর প্রায় সমান কোশ্চেনই আসবে, বা অনেক সময় এর চাইতে বড় চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না। কিন্তু ছোট চ্যাপ্টার হওয়া সত্ত্বেও এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে। তার মানে আমাদের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কোষ বিভাজন। আমার ধারণা আমরা কোষ বিভাজন সম্পর্কে সবাই জানি। তারপরে আমি একটা বলি, যে কোনো টপিকের শুরুতেই এটা সংজ্ঞা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বায়োলজির ক্ষেত্রে বা সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হচ্ছে যে ওই টপিকটার সংজ্ঞা সম্পর্কে আমাদের জানতে পারি, এবং অন্য যে অনেক পরীক্ষাতেও সংজ্ঞা এসে থাকে, যদিও এটা আসার চান্স কম, আমরা সবাই কম বেশি এটা পারি, খুব সিম্পল জিনিস। তারপরেও যদি আমরা চিন্তা করি কোষ বিভাজন বলতে আসলে কি বুঝি, বিভাজন আসলে কি? বিভাজন মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। অর্থাৎ যখন একটা কোষ ভাগ হয়ে যাচ্ছে, তো যখন একটা কোষ ডিস্ট্রিবিউটেড হচ্ছে, বা যখন একটা কোষ থেকে আসলে দুইটা কোষ হচ্ছে, তখনই সেটা আসলে কোষ বিভাজন। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, যে একটি কোষ বিভাজিত হয়ে যখন দুটি নতুন অপত্য কোষ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় কোষ বিভাজন। খেয়াল করে দেখো যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের সংজ্ঞায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যে একটি কোষ, তাই না, একটি কোষ যদি আমরা এটাকে চিন্তা করি, এটা বিভাজিত হয়ে কি তৈরি হচ্ছে? দুইটি কোষ তৈরি হচ্ছে, ঠিক, দুইটি কোষ। এবং এই দুটি কোষের একটা নাম আছে সুন্দর, সেই নামটা হচ্ছে কি? অপত্য কোষ। অপত্য কোষ, ঠিক, অপত্য কোষ। এবং এই অপত্য কোষকে ইংরেজিতে বলা হয় কি? অপত্য কোষকে ইংরেজিতে বলা হয় ডটার কোষ, ডটার সেল, ঠিক, ডটার সেল বলা হয়। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো যে যেই নতুন দুইটা কোষ তৈরি হলো একটি কোষ থেকে, নতুন যে দুইটা কোষ তৈরি হচ্ছে, এরা কি শিশু কোষ বা বাচ্চা কোষ বা সন্তানের মতো কোষ, সেই সন্তান কোষকে আমরা কি বলছি? অপত্য কোষ। এবং ইংরেজিতে এই টার্মটা হচ্ছে কি? ডটার সেল। কিন্তু এখানে তো আমরা এরকমও বলতে পারতাম যেটা সান সেল, তাই না? কারণ বাচ্চা তো ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, ঠিক। বাচ্চার ক্ষেত্রে তো আমরা সেটা ডটারও হইতে পারে, সান হইতে পারে, কিন্তু তারপরে আমরা কেন এটাকে ডটার সেল এই নামটা দিচ্ছি, বা মহিলা বা স্ত্রী রূপ এরকম বুঝাচ্ছি? এর মজার একটা কারণ হচ্ছে যে যেই ছোট দুইটা কোষ কেবল সৃষ্টি হলো, তারাও কিছুদিন পরে, একটা নির্দিষ্ট সময় পার করার পরে, অ্যাডাল্ট হওয়ার পরে, যখন এই অপত্য কোষ বা নবীন কোষগুলো অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট হওয়ার পরে তারাও আবার একটা এই মাতৃকোষে পরিণত হবে, অর্থাৎ তারাও বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষে হবে, কিছু ব্যতিক্রম কোষ ছাড়া। তোমার হচ্ছে যে বেশিরভাগ কোষগুলোই কি হয়? বিভাজিত হইতে পারে। ব্যতিক্রম কি কোষগুলো আছে এগুলো আমরা পরে আলোচনা করবো, যখন আমরা মাইটোসিস মিওসিস পড়বো, অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করবো। এই কোষটা বড় হওয়ার পরে যখন সে আবারও নতুন দুইটা কোষ সৃষ্টি হবে, তার মানে কি? সেও নতুন দুইটা কোষ বা কোষ জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে জন্ম দেওয়ার সাথে সম্পর্ক আসলে কার, বা কে আসলে সন্তান ধারণ করে? সন্তান কার কাছ থেকে তৈরি হয়? আমাদের মায়ের থেকে, বা স্ত্রী বা মহিলারূপী প্রাণীদের থেকেই তো তোমার হচ্ছে যে বাচ্চা জন্ম নেয়। পিতা বা পুরুষকে আসলে বাচ্চা জন্ম দেয় না। তাহলে আমরা যদি এটাকে সনসেল এরকম কিছু বলতাম, তাহলে যেটা হইতো যে সে বড় হওয়ার পরে আবার বাচ্চা জন্ম দিচ্ছে, তো পিতা একটা বাচ্চার জন্ম দিচ্ছে, বা পুরুষ একটা প্রাণী বা একটা যে জীবন্ত জিনিস হচ্ছে বাচ্চা জন্ম দিচ্ছে, এটা আসলে ওইভাবে আসলে লিটারালি মিন করে না। তো যাই হোক, এই কারণেই এটাকে কমন একটা নাম দেওয়া হয়েছে, যে সেটা হচ্ছে ডটার সেল, যে সব কোষই আসলে সেটা হচ্ছে মায়ের রূপ, এরকম আর কি। তো এই জন্য আমরা অপত্য কোষে ইংরেজি শব্দটা ডটার সেল পাই, যদি এগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য দরকার নাই। তো হচ্ছে যে কিন্তু আমরা যদি এভাবে মনে রাখি বা মনে রাখার চিন্তা করি, তাহলে আমাদের বেশি দিন মনে থাকবে যে হচ্ছে যে কেন আসলে এটাকে ডটার সেল বা অপত্য কোষ বলা হচ্ছে। এটা খেয়াল করে দেখো, এই যে কোষ বিভাজন, একটা কোষ বিভাজিত হচ্ছে সেটা সংজ্ঞা তো আমরা জানলাম, কিন্তু একটা কোষ কেন বিভাজিত হয়, অর্থাৎ মানে তার বিভাজিত হওয়ার উদ্দেশ্য কি? আমার ধারণা এটা তোমরা হয়তো অনেকেই জানো, তারপর আমি একটু মনে করাই দিই। দেখো যে একটা কোষ দুইটা উদ্দেশ্যে আসলে বিভাজিত হয়, দুইটা উদ্দেশ্যে বিভাজিত হয়। একটা হচ্ছে কি? তার হচ্ছে যে বৃদ্ধি, একটা হচ্ছে তার বৃদ্ধি। দ্বিতীয় যে কারণটা, মূলত দুইটা কারণ, একটা হচ্ছে বৃদ্ধি, দ্বিতীয় কারণটা হচ্ছে কি? জনন। বৃদ্ধি এবং জনন, অর্থাৎ প্রজননের উদ্দেশ্যেও কোষ বিভাজিত হয়, যেটা আমরা
পরবর্তীতে আমরা ডিটেলস অবশ্যই জানবো বা অ্যামাইটোসিস পড়ার সময় বা অন্যান্য কোষ বিভাজনের সময়, কিন্তু আমরা মনে রাখবো যে বৃদ্ধি এবং জনন এই দুটাই হচ্ছে কোষ বিভাজনের মূল উদ্দেশ্য প্রাণীদের ক্ষেত্রে বা জীবদের ক্ষেত্রে মূল উদ্দেশ্য। বৃদ্ধি কি? আমরা ধরো যে যখন চুল কাটছি বা আমরা ছেলেরা অনেক সময় ন্যাড়া হয়ে যাচ্ছি বা আমরা নখ কাটতেছি, সেই কিছুদিন পরে নখটা আবারও বড় হয়ে যাচ্ছে, চুল আবারও গজায় যাচ্ছে, এই ঘটনাটা আসলে কি? অবশ্যই এটা হচ্ছে যে কোষ বিভাজনের ঘটনা। বায়োলজির কোন ঘটনা এটা? আসলে কোষ বিভাজন, অর্থাৎ আমরা যখন চুল কেটে ফেলতেছি তখন আমাদের মাথার চামড়ার নিচের যে কোষগুলো যেগুলো কাটা পড়তেছে না, সেই যে কোষগুলো আছে সেই কোষগুলো মাতৃকোষের মতো কাজ করে। এইরকম একটা চুল ছিল, আমরা সেটাকে কেটে ফেললাম, এই কোষগুলো আবার কি করতেছে? এই কোষগুলো আবারও হচ্ছে যে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে আবারও নতুন চুল তৈরি হচ্ছে বা চুল গজাচ্ছে। ঠিক, তার মানে হচ্ছে কি, বৃদ্ধি কোনো জায়গায় আমাদের কেটে যাচ্ছে যখন, বা হচ্ছে একটা চামড়ার একটা অংশ আমাদের, যেটা কমনলি যেটা সব আমাদের কম বেশি কেটে যায়, হয়তো অনেক কোনো ছোটখাটো দুর্ঘটনা হতে বা এরকম, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি হচ্ছে, আবারও সেই জায়গার ক্ষয়টা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তার মানে এই যে ক্ষয় পূরণ বা বৃদ্ধি হচ্ছে যে কোনো একটা জায়গার শূন্যস্থান বা ক্ষতস্থান পূরণ করা, এই ধরনের এই বৃদ্ধি বা এই ক্ষয়পূরণ এই ধরনের একটা উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হচ্ছে জনন, যেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এই যে কোষ বিভাজনটা আমরা যদি আমাদের চ্যাপ্টারের শুরুতে খেয়াল করি, তোমাদের বইয়ে ওটা দেয়া আছে। এখন এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের আবিষ্কারক কে? আমাদের বইয়ে বা সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন জিনিস, বিভিন্ন থিওরি, বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন প্রমাণ সূত্র, বিভিন্ন বস্তু, এগুলোর নির্দিষ্ট আবিষ্কারক আছে। এই আবিষ্কারকদের নাম এবং সাল কিন্তু আমাদের বইগুলোতে দেওয়া আছে। তবে ইন্টারমিডিয়েট পরীক্ষা বলো, তোমাদের বোর্ড পরীক্ষা বলো, মেডিকেল বা ভার্সিটির প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, বিজ্ঞানীদের নাম পরীক্ষায় মাঝে মাঝে আসে, তবে সালগুলো আসলে পরীক্ষা এখন আসে না বললেই চলে। তোমরা যদি লাস্ট 5-7 বছরের ভার্সিটি মেডিকেল বোর্ড পরীক্ষার কোশ্চেন খেয়াল করো, দেখবে যে খুবই রেয়ার দু একটা সাল পরীক্ষায় আসে, বাট বাকিগুলো আসলে আসে না। তবে বিজ্ঞানীদের নাম, অনেক বিজ্ঞানীদের নামে পরীক্ষা আসে, যেন বিজ্ঞানীদের নাম পড়াটা মোটামুটি আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং আমরা পড়বো। দু একজনের আমরা না পড়লেও চলবে। আমরা যখন সামনের ক্লাসগুলো নিব বা টপিকগুলো পড়াবো, আমি তোমাদেরকে অবশ্যই বলে দিব যে কোন বিজ্ঞানীদের নাম আমরা অবশ্যই মনে রাখবো, কোন বিজ্ঞানীদের নাম কম মনে রাখলেও চলবে, বা কোনটা আমাদের পড়া দরকারই নাই। এবং সালের ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম সালই না পড়লেও চলে, তবে কিছু সাল আমাদের পড়া উচিত, যেগুলো আমরা পরীক্ষায় আসুক বা না আসুক আমরা প্রিপেয়ার্ড থাকবো আমাদের পরীক্ষার জন্য বা এমসিকিউতে ভালো করার জন্য। আচ্ছা, এখন হচ্ছে যে কোষ বিভাজনের এই আবিষ্কারক নিয়ে অনেক মতভেদ আছে। তোমার হচ্ছে যে এক এক জায়গায় বা বিভিন্ন বই পুস্তকে তোমরা হচ্ছে ভিন্ন ভিন্ন নাম পেলেও, তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে বা তোমাদের বইগুলোতে, বিশেষ করে কমন যে বইগুলো, আবুল হাসান স্যারের বই বা আজম স্যারের বই, বেশিরভাগ ক্ষেত্রেই কোষ বিভাজনের আবিষ্কারক একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। দেখো তো খেয়াল করে যে তোমরা এই বিজ্ঞানীর নাম শুনছো কিনা। অন্য জায়গায়ও তোমরা এই বিজ্ঞানীর নাম কিন্তু শুনেছো, শুধু কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু না, অন্য একটা জায়গায়ও কিন্তু তোমরা শুনেছো এই বিজ্ঞানীর নাম। হ্যাঁ, আমি বলি ওয়াল্টার ফ্লেমিং এই যে আবিষ্কারক, এই বিজ্ঞানী, উনি কিন্তু আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিন আবিষ্কারের সাথেও জড়িত। আমরা যদি ফার্স্ট চ্যাপ্টার খেয়াল করি, উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কোষ চ্যাপ্টার, সেখানে আমরা দেখব যে এই ক্রোমাটিন মতো বস্তু বা ক্রোমোজোমের মতো যে সুতার মতো যে বস্তুটা, সেই সম্পর্কে বা এই নাম সহ এটা ধারণা দিয়েছিল কিন্তু ওয়াল্টার ফ্লেমিং। যদিও কার্ল নাগেলি নামে আরেকজন বিজ্ঞানী এটা আবিষ্কারকের প্রথম আবিষ্কার বা দেখার সাথে জড়িত, বাট নামকরণ এবং এটা প্রতিষ্ঠা আসলে হয়েছিল বা এটা আবিষ্কারক হিসেবে আমরা আসলে সব জায়গায় পাই বা বই পুস্তকে দেখছি। ওয়াল্টার ফ্লেমিং উনি একই সাথে মাইটোসিস কোষ বিভাজন বা কোষ বিভাজনের কিন্তু আবিষ্কারক। যদিও আরো একজন বিজ্ঞানী আছেন, এবং এই বিজ্ঞানীটা আমরা অন্যান্য বইয়ে পাবো। তোমাদের মুখস্থ এটা রাখার যে খুব একটা দরকার আছে ব্যাপারটা এরকম না, বাট আমরা এই বিজ্ঞানীর নামটা হচ্ছে একটু জেনে রাখবো যে আরো একজন বিজ্ঞানী আছে। এই বিজ্ঞানীর নাম হচ্ছে জার্মান একজন বিজ্ঞানী ভন মল। এবং মজার ব্যাপার হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং একজন জার্মান বিজ্ঞানী, ভন মলও হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী। কোনো কোনো জায়গায় আমরা দেখছি যে কোষ বিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজনের আবিষ্কারক বা কোষ বিভাজনের আবিষ্কারক ভন মলকে বলা হয়েছে। তবে আমাদের বইয়ে যেহেতু বেশিরভাগ আমাদের বই পুস্তকে ওয়াল্টার ফ্লেমিং আছে, আমরা কিন্তু পরীক্ষায় আসলে যে কোষ বিভাজনের আবিষ্কারক, সেটা অবশ্যই ওয়াল্টার ফ্লেমিংকে কিন্তু উত্তর হিসাবে চিন্তা করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন আমরা খুব ভালোভাবে জানি যে ছোট ক্লাসে আমরা পড়ে আসছি যে কোষ বিভাজনের আসলে প্রকারভেদ কি। আমরা তো আবিষ্কারকের নাম জানলাম, আমরা সংজ্ঞা শিখলাম, কেন কোষ বিভাজনের উদ্দেশ্য, 3টা জিনিস আমরা কিন্তু অলরেডি শিখে ফেলছি, তাই না? এখন হচ্ছে এই কোষ বিভাজনের প্রকারভেদ, 3টা প্রকারভেদ আমরা জানি যে সবাই, যে প্রকারভেদ কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এবং এই চ্যাপ্টারও কিন্তু মূলত এই 3টা জিনিসেরই আলোচনা। হ্যাঁ, সাথে আরো কিছু টপিক আছে, আমরা সেটা নিয়ে বলবো। যেমন হচ্ছে এই চ্যাপ্টারটা যদি আমরা চিন্তা করি যে দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনার অংশ কি কি, তাহলে দেখবো আমরা যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস প্রধান আলোচ্য বিষয় হলো। এখানে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে অ্যামাইটোসিসের পরেই আমরা দেখবো যে কোষ চক্র এবং হচ্ছে কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ দশা, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়, এইরকম 2টা টপিক আছে।
আবার মাইটোসিসের পরে সেই মাইটোসিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তারপরে হচ্ছে সেই মাইটোসিসের প্রভাব বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে যেসব প্রভাব থাকে সেইগুলো নিয়ে আলোচনা, ক্যান্সার বা টিউমার নিয়ে কিছু আলোচনা আছে এই চ্যাপ্টার, এই মাইটোসিস টপিকটার আলোচনা বা ডিটেলস বা এর বর্ণনা বা প্রক্রিয়ার পরপরই। তারপরে আছে কি মিওসিস, মিওসিস সম্পর্কে যাবতীয় সংজ্ঞা থেকে প্রক্রিয়া থেকে শুরু করে চিত্রসহ। তারপরে আমরা কি পাবো, মিওসিসের ক্ষেত্রেও এটার গুরুত্ব পাবো, তাই না, এটার গুরুত্ব নিয়ে আলোচনা করবো, মিওসিসের গুরুত্ব কি কি। তারপরে মিওসিস যেইটার উপর ভিত্তি করে বা মিওসিসে যেই ঘটনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাকে হচ্ছে কি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার কাকে বলে এবং হচ্ছে ক্রসিং ওভারের তাৎপর্য কি, সেটা নিয়েও কিন্তু আমরা এই চ্যাপ্টারে আলোচনা দেখব। তার মানে হচ্ছে মোটের উপর কোষ বিভাজন দ্বিতীয় চ্যাপ্টারের এইটার 3টা মূল কোষ বিভাজনের সহ মোট অন্যান্য জিনিস মিলে আলোচ্য বিষয় কিন্তু এতটুকু। এবং এই টপিকগুলো থেকেই সব পরীক্ষায় শর্ট কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন থেকে শুরু করে এমসিকিউ এই টপিকগুলো থেকে আসে। আমরা ধাপে ধাপে এই চ্যাপ্টারের আমরা বেশ কয়েকটা ক্লাস নিব বা লেকচার আমরা নিব, সেগুলোতে আমরা কিন্তু শিখে যাব। এবং হচ্ছে খেয়াল করো, আমরা মূল আলোচনায় আবার চলে আসি। আমাদের 3 ধরনের কোষ বিভাজন আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মিওসিস, তাই না? আমরা এগুলোর সম্পর্কে কম বেশি জানি। আমরা শুরুতে যদি আলোচনা করি যে অ্যামাইটোসিস আসলে কি, শুরুতে যদি আমরা চলে যাই যে অ্যামাইটোসিসের আলোচনার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে অ্যামাইটোসিস এটার নামের সাথে কার মিল আছে, মাইটোসিসের নামে মিল আছে না, তাই না? অর্থাৎ অ্যামাইটোসিসের বাদে বাকি নামটুকু, বাকি শব্দটা আসলে কি, মাইটোসিসই। ঠিক খেয়াল করে দেখো যে মাইটোসিস, মাইটোসিস শব্দের অর্থ আমরা মনে হয় বায়োলজিতে বা সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে এই যে এই ল্যাটিন শব্দটা দেখছি যে এই শব্দের অর্থ কি বুঝায়, না বুঝায় বা নেগেটিভ কিছু বুঝায় বা না বুঝাচ্ছে, নয় বুঝাচ্ছে। অর্থাৎ মাইটোসিস মানে হচ্ছে কি, যেটা মাইটোসিস না, মাইটোসিস নয়, তাহলে মাইটোসিস কি? নর্মালি আমরা হচ্ছে যে মাইটোসিস সম্পর্কে তো জানি, আমরা আগের ক্লাসেও পড়ছি যে মাইটোসিস সংখ্যা যদি আমরা চিন্তা করি বা এরকম আমরা মনে হয় কম বেশি জানি। যারা জানো না তারা আবার একটু মনে করে নাও বা একটু শুনে নাও যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, তাই না, একটি মাতৃকোষ থেকে একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং হচ্ছে যে তার সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে, বা নিউক্লিয়াস এবং ক্রোমোজোমও একবার করে বিভাজিত হয়ে নতুন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। জটিল কিছু পর্যায়ে বা 5টা ধাপের পরে শেষ পর্যায়ে গিয়ে নতুন হুবহু 2টা কোষ তৈরি হয়। যেই নতুন 2টা অপত্য কোষ হুবহু কার মতো হয়, পূর্ববর্তী যে কোষ ছিল, মাতৃকোষ ছিল, পূর্ববর্তী যে মাতৃকোষ ছিল ঠিক সেই মাতৃকোষের অনুরূপ 2টা কোষ তৈরি হয়, যেটা গুণে, বৈশিষ্ট্যে, ক্রোমোজোম সংখ্যা বা নিউক্লিয়াসের প্রকৃতি এবং ক্রোমোজোমের সংখ্যা একদম হুবহু তার মাতৃকোষের মতোই থাকে। এই কোষ বিভাজনকে, যেটা 5টা ধাপের মাধ্যমে গিয়ে এরকম 2টা কোষ সৃষ্টি হয়, সেই পদ্ধতিকে আমরা কি বলতেছি, সেই কোষ বিভাজনকে মাইটোসিস বলতেছি। এবং অ্যামাইটোসিস তাহলে কেন মাইটোসিস না? কারণ মজার ব্যাপার হচ্ছে যে অ্যামাইটোসিসেও ক্রোমোজোম এরকম বা নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, সেখানেও সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে। আপাত দৃষ্টিতে আমরা যদি অ্যামাইটোসিসকে দেখি তাহলে সেটাও মনে হবে কি, যে কার মতোই, মাইটোসিসের মতোই। কিন্তু মাইটোসিসে যে ধাপগুলো সৃষ্টি হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এরকম জটিল কিছু ধাপ এবং স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এই কোনো ধরনের জিনিসগুলো সৃষ্টি হয় না। অর্থাৎ একদম খুব সিম্পল ভাবে জাস্ট একটা কোষ, এখানে যে ছবিটা দেখাইছি আমরা অনেকটা জটিল পর্যায়গুলো ছাড়াই, এরকম একটা কোষ জাস্ট 2টা কোষে হচ্ছে যে পরিণত হয়ে যাবে, নিউক্লিয়াসটা এবং হচ্ছে ক্রোমোজোমটা বিভাজিত হয়ে যাবে। কিভাবে আমরা ডিটেলস একটু পরে আসতেছি। এই সিম্পল ভাবে বিভাজিত হয়ে যাওয়ার কারণেই এটাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস। অর্থাৎ মাইটোসিস শব্দের বইয়ে আমরা এগুলোর আরো অনেকগুলো অর্থ পাবো। মাইটোসিসের কি কি সিনোনিম পাবো, সমীকরণিক বিভাজন, ইকুয়েশনাল ডিভিশন, এরকম কিছু নাম পাবো। কিন্তু মাইটোসিসের আরেকটা আসলে ভাবার্থ আছে, যেটা হচ্ছে মাইটোসিস একটা কি প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। তার মানে মাইটোসিসকে বোঝাচ্ছে যেটা জটিল প্রক্রিয়া, জটিল অনেকগুলো ধাপ বা সময় সাপেক্ষ একটা প্রক্রিয়ার পরে গিয়ে হচ্ছে যে তৈরি হচ্ছে যে একটা নতুন 2টা কোষ তৈরি হচ্ছে। অ্যামাইটোসিসের ক্ষেত্রে তার মানে বোঝাচ্ছে এটা সিম্পল, জটিল না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যামাইটোসিস, যেটা মাইটোসিসের মতো জটিল না, সহজ সরল। এই জন্য সরল বা প্রত্যক্ষ কোষ বিভাজন এই আরেকটা নাম আমরা অ্যামাইটোসিসের ক্ষেত্রে পাই। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন যদি আমরা এটাকে আলাদা করে লিখি তাহলে আমরা কি দেখব, যে অ্যামাইটোসিসের হচ্ছে যে আরেকটা সিনোনিম বা অর্থ হচ্ছে কি, যে সরল বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এই নামটা আমরা কিন্তু করতে পারি। ঠিক, তাহলে অ্যামাইটোসিসের আমরা ডিটেলসে এখন আলোচনায় চলে যাব। অ্যামাইটোসিসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমাদের বইয়ে বা ছোট ক্লাসেও তোমরা হয়তো পড়ছো যে ধরো এটা যদি আমরা একটা কোষ চিন্তা করি, যেটা একটাই কোষ বা এক কোষে একটা জীব, আমরা নর্মালি কি বইয়ে পড়ছি বা হচ্ছে যে আগেও হয়তো দেখে থাকবো বা এরকম, যে এক কোষী জীবের যে কোষ বিভাজন সেটা হচ্ছে অ্যামাইটোসিস। এরকম আছে না, বইয়ে এরকম একটা সংজ্ঞা আছে যে নিম্ন শ্রেণীর জীবদের বা এক কোষী নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে যে
কোষ বিভাজন প্রক্রিয়ায় তারা একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয় প্রত্যক্ষভাবে বা প্রত্যক্ষ প্রক্রিয়া, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? অ্যামাইটোসিস। ঠিক, এখন এখানে কোশ্চেন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াতে যাওয়ার আগে অ্যামাইটোসিস কাকে বলে, সংজ্ঞা বা কি ধরনের, এটা তো আমরা আলোচনা করছি। আমার ধারণা মনে হয় না তোমাদের এখানে কোনো কনফিউশন আছে। কিন্তু অ্যামাইটোসিস কারা করে, এখানে আরো একটা কোশ্চেন এবং মজার জিনিস হচ্ছে অ্যামাইটোসিস কারা করে, এই যে জিনিসটা, উদাহরণটা, এটা কিন্তু ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এমসিকিউ পরীক্ষাতে স্যারদের খুব পছন্দের একটা কোশ্চেন, যে হচ্ছে যে নিচের কোনটি অ্যামাইটোসিস কোষ বিভাজন করে বা নিচের কোনটি অ্যামাইটোসিস কোষ বিভাজন করে না, এই ধরনের একটা জিনিস। আমাদের বইয়ে নিম্ন শ্রেণীর জীব বা এরকম লেখা আছে, কিন্তু আমরা একভাবে শিখবো যে অ্যামাইটোসিস করে আসলে কারা। সাধারণত নিম্ন শ্রেণীর জীব তো আমরা বলতেই পারি, কারণ এটা নিম্ন শ্রেণীর জীব। তবে এই গুরুত্বপূর্ণ কথাটা আমরা মনে রাখবো, এককোষী জীবরা আসলে কি করে? অ্যামাইটোসিস কোষ বিভাজন করে। আসলে এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এককোষী জীব, অর্থাৎ এককোষী জীব অবশ্যই নিম্ন শ্রেণীর জীবী, কিন্তু এইখানে দুইটা জিনিসের সাথে আমাদের হচ্ছে যে এখানে একটা প্যাচ লাগতে পারে। সেটা হচ্ছে কি, আমরা জানি এককোষী জীব দুই রকমের হয়, বা নর্মালি জীব জগৎকে আমরা দুই ভাগে ভাগ করছি, তাই না? দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি, কি ধরনের কোষ? প্রোক্যারিওটিক বা আদি কোষ, তাই না? প্রোক্যারিওটিক বা আদি কোষ বা আদিকোষী। আর এটা হচ্ছে কি, প্রকৃত কোষী। প্রকৃত কোষী, ঠিক, প্রোক্যারিওটিক বা আদিকোষী। আর এটা হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী। প্রকৃত কোষীরা এককোষীয় হতে পারে, এককোষীয় হতে পারে, আবার কি হতে পারে? বহুকোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। ঠিক, প্রকৃত কোষীরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। আদিকোষীরা, আদিকোষীরা অবশ্যই অবশ্যই কি, ব্যতিক্রম দু একটা ছাড়া, যদিও সেটা আসলে কলোনি তৈরি করে বা চেইন তৈরি করে, কিন্তু আদিকোষীরা অবশ্যই হচ্ছে এককোষী। কিন্তু প্রকৃত কোষীরা হচ্ছে এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। আমরা এখানে যেটা করি, অ্যামাইটোসিস কিন্তু আসলে এককোষী জীবরা করে, অর্থাৎ এককোষী জীবটা সেটা আদিকোষী হতে পারে, প্রকৃত কোষী হতে পারে। যদিও তোমাদের বইয়ে বা আমাদের সিলেবাসগুলোতে একটু ডিফারেন্ট ভাবে লেখা আছে এবং কিছুটা পার্থক্য আছে, যে এখানে আদিকোষীরা যে অ্যামাইটোসিস করে, তাই না? আদিকোষী জীব কে? আমরা জানি আদিকোষী জীবের উদাহরণ হচ্ছে কি, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক, আসলে আদিকোষী জীবের সব উদাহরণই হচ্ছে কি, ব্যাকটেরিয়া। ঠিক, এই যে ব্যাকটেরিয়ারা, এরা যে কোষ বিভাজনটা করে সেটা অ্যামাইটোসিসই বলা যায় বা অ্যামাইটোসিসের মতোই, তবে এইটার আরো একটা নাম আছে। এই ব্যাকটেরিয়ারা যে কোষ বিভাজন করে সেটাও প্রত্যক্ষ কোষ বিভাজন, কিন্তু এটা আলাদা একটা নাম আছে। এটাকে কি বলা হয়? দ্বিবিভাজন। দ্বিবিভাজন বা দ্বিভাজন বা বাইনারি ফিশন, বা এটাকে কি বলতেছি আমরা? বাইনারি ফিশন। এটাকে আমরা বাইনারি ফিশন বলতেছি। এটাও এক ধরনের অ্যামাইটোসিস বা অ্যামাইটোসিসই বলা যায়। তোমাদের বই কিছুটা পার্থক্য করছে, যে অ্যামাইটোসিস এবং হচ্ছে যে বাইনারি ফিশন কিছুটা আলাদা, তবে প্রায় সমার্থক এরকম বলা হয়েছে। বাট আমরা যদি কমনলি ধরে নিই, যেহেতু প্রায় সমার্থক বা একই রকম জিনিস, তাহলে কারা করতেছে? ব্যাকটেরিয়া এককোষী জীবরাও অ্যামাইটোসিস করতেছে, আবার এককোষী কিছু প্রকৃত কোষী জীব আছে যাদের কথা আমরা এখানে লিখছি। কারা তারা? তারা হচ্ছে এককোষী প্রকৃত কোষী জীব। কারা? যেমন তোমাদের বই যে উদাহরণগুলো দেয়া আছে, অ্যামিবা, তারপরে হচ্ছে ইস্ট, ইস্ট এবং আরো কিছু জীব আছে। অর্থাৎ প্রোটিস্টা রাজ্য যে আমরা পড়ছি, যে হচ্ছে যে প্রাণী জগৎকে যে বা জীব জগৎকে যে রাজ্যে ভাগ করা হয়েছে, সেই জগতের ভিতরে ব্যাকটেরিয়া যেমন হচ্ছে যে মনেরা কিংডমের, তাই না? ব্যাকটেরিয়া হচ্ছে কোন জগতের? এরা হচ্ছে মনেরা কিংডমের। আর অ্যামিবা, ইস্ট এবং হচ্ছে যেমন ম্যালেরিয়া পরজীবী থেকে শুরু করে এককোষী অসংখ্য জীব আছে, তাদেরকে আমরা বলতেছি প্রোটিস্টা যে রাজ্য আছে সেই রাজ্যের এই জীবরা। এরা এককোষী, কিন্তু এরা কিন্তু প্রকৃত কোষী, এরা কিন্তু প্রকৃত কোষী বা প্রকৃত কোষীদের মতোই। এবং এদের ক্ষেত্রে আমরা জানি যে প্রকৃত কোষী হইতে গেলে কি হতে হবে? এই ক্ষেত্রে চলে আসি, আমরা জানি যে প্রকৃত কোষী হইতে গেলে কি হবে? নিউক্লিয়াসকে সুগঠিত হইতে হবে, তাই না? নিউক্লিয়াসকে সুগঠিত হবে, অর্থাৎ এরকম নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, যেরকম আমরা এখানে দেখতেছি। এটাকে যদি আমরা নিউক্লিয়ার মেমব্রেন চিন্তা করি, তারপরে হচ্ছে কি হবে? নিউক্লিয়ার এনভেলপ বা মেমব্রেন দিয়ে ঘেরা, ভিতরে থাকবে হচ্ছে ক্রোমোজোম, বা ক্রোমোজোমের ভিতরে থাকবে হচ্ছে ডিএনএ। যদিও তাদের ক্ষেত্রে ক্রোমোজোম একটাই থাকবে, বা নিউক্লিয়ার বস্তু বা ডিএনএ থাকবে এক সেট, তাই না? একটাই সেট থাকবে, যে সেটটাকে আমরা এক সেট ডিএনএ বা ক্রোমোজোম থাকলে এটাকে আমরা কি বলি? আমরা জানি হ্যাপ্লয়েড বলি। ঠিক, হ্যাপ্লয়েড, যেখানে এক সেট ক্রোমোজোম বা ডিএনএ থাকবে আমরা জানি। আর যাদের দুই সেট ডিএনএ বা ক্রোমোজোম থাকে তাদেরকে আমরা কি বলি? যাদের দুই সেট ডিএনএ বা ক্রোমোজোম থাকবে তাদেরকে আমরা বলি কি? ডিপ্লয়েড। যেমন বলতো ডিপ্লয়েডের উদাহরণ, যেমন আমরা মানুষ বা উন্নত জীবরা, আমাদের প্রত্যেকটা কোষ আমাদের শরীরের শুধুমাত্র শুক্রাণু বা ডিম্বাণু ছাড়া, পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু, শুধুমাত্র শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু ছাড়া বাকি আমাদের শরীরে যত কোষ আছে, চুলের কোষ হোক, হাতের কোষ হোক, পায়ের কোষ হোক, সেই কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 46টা, বা দুই সেট ক্রোমোজোম। 23টা আমরা শুক্রাণু আমাদের বাবার থেকে পাইছি, 23টা আমরা পাইছি আমাদের মায়ের থেকে, এবং দুইটা মিলে আমাদের প্রত্যেকটা দেহ কোষ হচ্ছে কি দিয়ে তৈরি হয়েছে? 46টা কোষ বা দুই সেট কোষ। এই কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষটাকে কোন কোষ বিভাজন করে আমরা শিখে ফেলবো। এখানে একটা মজার জিনিস, আমরা হয়তো
এইভাবে অনেক সময় চিন্তা করি না যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কোষ আসলে কোন কোষ বিভাজন করে। আমরা একটা জিনিস, মজার জিনিস শিখে রাখবো যে হ্যাপ্লয়েড কোষরা যারা এককোষী জীব, আসলে এরাই বেশিরভাগই, এরাই হচ্ছে হ্যাপ্লয়েড। এককোষী জীবরা হ্যাপ্লয়েড যারা, যাদের এক সেট ক্রোমোজোম থাকে বা এক প্রস্থ ক্রোমোজোম থাকে বা এক সেটই হচ্ছে যে বৈশিষ্ট্য প্রকাশ জিন বহনকারী হচ্ছে যে বস্তু থাকে, তাদের ক্ষেত্রে তারা কোষ বিভাজন করে কোনটা? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। এককোষী জীবরা কোন কোষ বিভাজন করবে? শুধু অ্যামাইটোসিস। টুয়েন কোষ অর্থাৎ এই যে ডিপ্লয়েড কোষ, এই ডিপ্লয়েড কোষের জীবরা, যেমন আমরা হতে পারি, অন্য ইঁদুর বিড়াল থেকে শুরু করে, এরা কোষ বিভাজন করতে পারবে। বাকি যে দুইটা কোষ বিভাজন এরা করতে পারবে, মাইটোসিস কোষ বিভাজন এবং হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তার মানে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনটা করবে হচ্ছে ডিপ্লয়েড জীবরা। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা তো সবাই অবশ্যই মিওসিস জানি, মিওসিস কোষ বিভাজন কিন্তু শুধু এবং শুধুমাত্র ডিপ্লয়েড কোষে হইতে পারবে। মিওসিস কোষ বিভাজন শুধু এবং শুধুমাত্র হচ্ছে যে ডিপ্লয়েড কোষে হইতে পারবে। অ্যামাইটোসিস শুধু এবং শুধুমাত্র কিছু হইতে পারবে হ্যাপ্লয়েড কোষে। কিন্তু মজার জিনিস এখানে একটা আছে, আমরা পরে অবশ্যই মজার জিনিসগুলো ডিটেলস জানবো, যে মাইটোসিস কোষ বিভাজন কিন্তু টুয়েন কোষ, এন কোষ, দুই কোষেই ঘটতে পারে। যদিও টুয়েন কোষে আমরা আমাদের বইয়ের উদাহরণ বা আমরা যে ধাপগুলো পড়বো মাইটোসিসের ডিটেলস, সেগুলোতে আমরা পাবো হচ্ছে যে টুয়েন কোষ নিয়ে আলোচনা থাকবে। কিন্তু আমরা দেখবো যে এন কোষেও কিন্তু কি হতে পারে, মাইটোসিস কোষ হতে পারে। এবং মজার জিনিস হচ্ছে এমনকি যে টুয়েন কোষ ছাড়াও যে 3N কোষ বা এরকম কোষ আছে, আমরা কার ক্ষেত্রে পাইছি বলতে পারবা? তোমরা জেনে থাকলে হচ্ছে যে কমেন্ট করতে পারো আমাদের, যে স্টুডেন্টরা জানো দেখো তো কমেন্ট করে পারো কিনা, যে বা বের করতে পারো কিনা যে কোন জায়গায় 3N কোষ পাওয়া যায়। ঠিক খেয়াল করে দেখো, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। তো হচ্ছে যে দেখো, এই যে 3N কোষও যদি হয় 3 সেট ক্রোমোজোম, সেখানেও কিন্তু কোন কোষ বিভাজন হতে পারে? সেইখানেও মাইটোসিস কোষ বিভাজন কিন্তু হইতে পারে। তার মানে মাইটোসিস সব কোষে বিভাজিত হইতে, সব কোষে ঘটতে পারে। তবে মিওসিস শুধুমাত্র টুয়েন কোষে হবে, শুধুমাত্র ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটতে পারবে, এবং অ্যামাটোসিস শুধুমাত্র এন কোষে বা হ্যাপ্লয়েড কোষে ঘটতে পারবে। এই মজার তথ্যগুলো বইয়ে হয়তো আলাদা করে এগুলা গুছায় লেখা থাকে না বা এরকম, কিন্তু বেসিক জিনিস একদম আমাদের অন্যান্য চ্যাপ্টার পড়তে গিয়ে বিভিন্ন এককোষী জীবদের প্রজনন, জনন থেকে শুরু করে আরো অনেক চ্যাপ্টারের বেসিক হিসেবে কিন্তু কাজ করবে তোমার হচ্ছে যে এই তথ্যগুলা। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা যে অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা সবাই জানি খুব ভালো করে। তারপরে হচ্ছে যে আমরা একটু করি যে বইয়ে যেরকম ছবি আছে তোমাদের, বা আমরা যদি অ্যামাইটোসিসের কথা চিন্তা করি, ধরো একটা এককোষী অ্যামিবা, ঠিক, ধরো একটা এককোষী অ্যামিবা, তার হচ্ছে নিউক্লিয়াস খুব সিম্পল এক সেট, ধরো যে ডিএনএ আছে বা ক্রোমোজোম আছে। সেক্ষেত্রে কি হবে, সে যখন কোষ বিভাজনের প্রয়োজনীয়তা অনুভব করে, সেটা বৃদ্ধির কারণে হোক বা প্রজননের কারণে হোক, সেই ক্ষেত্রে আমরা দেখবো কি যে তার কোষ বিভাজনের যখন প্রয়োজন হয়, সেটা কেন হবে, সে বুঝতে পারে বিভিন্ন বাইরের পরিবেশের প্রভাব বা তার ভিতর থেকে যে প্রয়োজনীয়তা, তার এটা বংশ বিস্তারের জন্য হইতে পারে, তার বৃদ্ধি, কোষটা সাইজে অনেক বড় হয়ে গেছে, একটা কোষ অনুকূল অবস্থায় থেকে খাবার দাবার সবকিছু ঠিক মতো পেয়ে, তখন তাকে বিভাজিত হইতেও হয় অনেক সময়, যে বাধ্য সে বিভাজিত হইতে। তখন সে কি করে, তখন সেই প্রয়োজনীয়তা বা সেই স্টিমুলেশন গুলা, সেই বাইরের উদ্দীপনার কারণে বা বিভিন্ন উদ্দীপনার কারণে সে তার কোষের এই যে ডিএনএটা, সেই ডিএনএটা বা যদি আমরা এটাকে নিউক্লিয়াস চিন্তা করি, সেই নিউক্লিয়াসটা মাঝখান দিয়ে এরকম ভাগ হয়ে যায়, ডাম্বেলের মতো সাধারণত বেশিরভাগ এইসব জীবদের ক্ষেত্রে আকৃতি ধারণ করে। এবং বাইরে যে কোষটা আছে, যে কোষ ঝিল্লিটা আছে, কোষের অংশটা, সেইটাও এরকম হচ্ছে যে একই রকম ভাবে ভাঁজের মতো সৃষ্টি করে, এরকম ভাঁজের মতো সৃষ্টি হয়, ভাগ হওয়ার জন্য আসলে সে প্রস্তুত হতে থাকে। ঠিক, এবং হচ্ছে ভিতরের যে ক্রোমোজোম নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা একসময় ভাগ হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। এবং এই যে বাইরের ঝিল্লিটা, এই ঝিল্লিটাও শেষ পর্যন্ত একদম ভাঁজ হয়ে লাস্টে গিয়ে কি হবে, একদম ভাঁজ হয়ে এটাও তার নিজস্ব একটা নিউক্লিয়াস অংশ নিয়ে আলাদা একটা কোষে পরিণত হবে। এই ঝিল্লিটা একটা কোষে পরিণত হয়ে তার যে করসপন্ডিং যে তার যে নিউক্লিয়াসটা আছে বা একটা নিউক্লিয়াস আছে, সেটাকে নিয়ে সে একটা আলাদা কোষে পরিণত হয়ে যাবে। নর্মালি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে এই ঘটনাটাই ঘটে তো বেশিরভাগ জীবের ক্ষেত্রে বা বেশিরভাগ কোষের ক্ষেত্রে, এককোষী জীবের ক্ষেত্রে, যে কোষটার নিউক্লিয়াসটা মাঝখান দিয়ে এরকম ভাগ হয়, কোষটাও ঝিল্লিটাও এরকম ভাগ হওয়ার মতো তৈরি হয়, লাস্টে গিয়ে ঝিল্লিটা এই একটা ভাগ হয়ে যাওয়া নিউক্লিয়াস একটা করে নিয়ে তারা দুজনে আলাদা হয়ে দুটো কোষে, তার মানে কি দুটা কোষে কিন্তু পরিণত হয়ে গেল। এখানে একটা মজার জিনিস হচ্ছে, ভিতরে যে ধরো যে ডিএনএটা ছিল যেটা, এইটা কি তাহলে এইভাবে ভাগ হয়ে যায়, অর্ধেক ডিএনএ বা অর্ধেক ক্রোমোজোম সে পায়, অর্ধেক ডিএনএ সে পায়, এরকম না। এখানে একটা ঘটনা ঘটে, ডিএনএটা কিন্তু কি হয়ে যায়, মজার জিনিস হচ্ছে, আমরা মনে হয় এই শব্দটা সম্পর্কে জানি, অনুলিপন বা কি ঘটবে, রেপ্লিকেশন। মজার জিনিস হচ্ছে এইটা প্রথম চ্যাপ্টারের আলোচনা
কোষ চ্যাপ্টারে আমরা আলোচনা করছি বা আমরা ওই চ্যাপ্টারে পড়ে থাকবো বা পড়ছি হয়তো যে অনুলিপন বা রেপ্লিকেশন, ডিএনএ কপি তৈরি হয়ে একদম হুবহু আর একটা ডিএনএ কপি তৈরি হওয়াটাকে আমরা কি বলি, রেপ্লিকেশন। কিন্তু মজার জিনিস হচ্ছে কোষ বিভাজনের সাথেও একদম ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে কি ডিএনএ অনুলিপন। কারণ কি, ওই যে একই বৈশিষ্ট্য বা হুবহু বৈশিষ্ট্যের দুইটা কোষ তৈরি হচ্ছে বা সেই বৈশিষ্ট্য কথাই যখন আসবে, চারিত্রিক বৈশিষ্ট্য, তখনই আমাদের কি আসবে, জিন বা ডিএনএর কথা চলে আসবে। তাহলে নতুন দুইটা কোষ হুবহু তাদের পূর্বের মাতৃকোষের মতোই যদি হয়, তাহলে সেম একই বৈশিষ্ট্যগুলো দুইটা কোষের ভিতরে থাকতে হবে। তাহলে ডিএনএ যদি এইখানে যদি কপি হয়ে দুইটা ডিএনএ তৈরি না হয়, তাহলে তো এই নতুন দুইটা কোষে কি হবে, কিছু বৈশিষ্ট্য এ পাবে, এই কোষটা পাবে কিছু বৈশিষ্ট্য এ পাবে, কিন্তু দুইটা কোষে সব বৈশিষ্ট্যই থাকবে। তাহলে কি করতে হবে, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএটা যেটা আগে একটা ডিএনএ ছিল সেটা আসলে কপি হয়ে দুইটা হয়ে গেছে। আমরা যদিও নিউক্লিয়াসকে ভাগ হইতে দেখতেছি, কিন্তু এর মাঝেই বইয়ের ছবিতে আমরা ওইভাবে পাবো না, কিন্তু আমরা জেনে রাখবো যে নিউক্লিয়াসটা যেমন বিভাজিত হচ্ছে তার আগেই ডিএনএটা আসলে দুইটা কপি তৈরি করে ফেলছে, দুইটা সেট তৈরি করেছে, যেটা আমরা পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের কিন্তু গিয়ে পাবো। এবং হচ্ছে মনে রাখবো এই দুইটা ডিএনএ, নতুন দুইটা ডিএনএ হুবহু একই রকম দুইটা ডিএনএ কিন্তু দুই কি হচ্ছে কোষের নিউক্লিয়াসে অবস্থান করতেছে, এবং এই জন্য এই দুইটা কোষ হুবহু তাদের মাতৃকোষের যদি 10টা বৈশিষ্ট্য থাকে, এই কোষ দুইটাতেও কিন্তু 10টা করে বৈশিষ্ট্য আছে। তাহলে কি, যে এই সেম বৈশিষ্ট্য যদি দুইটাকে দিতে হয় তাহলে অবশ্যই কপি করে 10টা, কারণ হয়তো 20টা হয়ে যাবে, কিন্তু ওর মার কাছেও ছিল 10টা, ওরাও ছিল 10টা বৈশিষ্ট্য। তার মানে অবশ্যই ডিএনএর ভিতরে কি হয়েছে, রেপ্লিকেশন হয়েছে কিন্তু, তাই না? আচ্ছা, এখন হচ্ছে এই যে অ্যামাইটোসিস, মজার জিনিস খেয়াল করো, এই অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এটার উদাহরণ কি, কোন জীবরা করে, প্রক্রিয়াটা কি, খুব সহজ সিম্পল সরল একটা 2টা বা 3টা ছবি দিয়ে কিন্তু আমরা এটা দেখাই দিতে পারি। পরীক্ষাতেও আসে, তবে মোটামুটি আসে, খুব যে ইম্পর্টেন্ট এরকম না। অ্যামাইটোসিসকে আমরা বলতে পারি যে হচ্ছে যে ধরো যে 1 স্টার বা 2 স্টার ইম্পর্টেন্ট, 3 স্টার না। মাইটোসিস বা মিওসিস হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট, ওগুলো আমরা পরের ক্লাসগুলোতে বা যখন আমরা আলোচনা করবো অবশ্যই বলে দেবো। এবং এইখানে যেটা মজার জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম যে এই অ্যামাইটোসিসের আরেকটা জিনিস হচ্ছে কি, যে অ্যামাইটোসিস শুধু কোষ বিভাজন না, অ্যামাইটোসিস একই সাথে কোষ বিভাজন তো বটেই, এটা একই সাথে কি জনন বা প্রজনন, ঠিক? অর্থাৎ একটা এককোষী জীব কিন্তু 2টা ভাগে ভাগ হলে কোষ বিভাজন। আমাদের ক্ষেত্রে কিন্তু যেমন দেখো, আমার নখ কাটতেছি, নখ বড় হচ্ছে, আমার নখের কোষগুলা 10টা থেকে আবার 20টা হচ্ছে, ফলে নখটা আরো লম্বা হচ্ছে, আবার বড় হচ্ছে। সেখানে কিন্তু কি হচ্ছে না, নতুন মানুষ সৃষ্টি হয়ে যাচ্ছে না, কারণ আমরা বহুকোষী জীব, ঠিক? আমার শরীরের একটা অংশ বাড়তেছে, কিন্তু আমার গোটা আমি 2টা মানুষ হয়ে যাচ্ছি না প্রজনন ছাড়া, ঠিক? কিন্তু এই ক্ষেত্রে যেটা মজার জিনিস হচ্ছে, তার যেটা কোষ বিভাজন সেটা অবশ্যই কি একই সাথে প্রজননও, তাই না? যে একটা কোষ ছিল বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি করলো, তার মানে কি নতুন 2টা অ্যামিবা তৈরি করে ফেলছে। এরা নতুন 2টা অ্যামিবা, ছিল একটা অ্যামিবা, ঠিক, কিন্তু এখন 2টা অ্যামিবা তৈরি হয়েছে, ঠিক? তার মানে এটা একই সাথে কোষ বিভাজনও এবং তাদের প্রজননও আসলে, তাই না? তার মানে এককোষী জীবদের একটা অন্যতম প্রজনন পদ্ধতি হচ্ছে কি, বা প্রজনন পদ্ধতি কিন্তু অ্যামাইটোসিস। এটা আমরা অন্য চ্যাপ্টারে ওভাবে পড়বো, কিন্তু আমরা কিন্তু এখানে শিখে ফেলতে পারি, তাই না, যে অ্যামাইটোসিসের ক্ষেত্রে এটা একসাথে বিভাজনও এবং এককোষী জীবদের আসলে প্রজননের একটা পদ্ধতিও। তাহলে অ্যামাইটোসিস সম্পর্কে মোটামুটি যতগুলো আলোচনা আসলে আমাদের করা দরকার এবং হচ্ছে জানা দরকার, যতটুকু আমাদের, খুব বেশি অ্যামাইটোসিস নিয়ে আলোচনা আসলে ডিটেলস নাইও, আমরা এই আলোচনাটা করে ফেলছি। আমরা আশা করি অ্যামাইটোসিস সম্পর্কে ম্যাক্সিমাম জিনিস বা কোনো আর তোমাদের কনফিউশন বা তোমার ঝামেলা থাকার আসলে কোনো কথা না। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে, কোনো জায়গাটা বুঝতে সমস্যা হয় বা যে কোনো কিছু জানার জন্য, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। আমাদের স্টাডি সেন্টারের পেজে তোমরা মেসেজ করতে পারো যে কোনো জানার ক্ষেত্রে, এটা এই অ্যামাইটোসিস সম্পর্কে হোক, অন্য কোনো টপিক নিয়ে হোক, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে হোক। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবে।